ভারতবর্ষ যা চেয়েছে একদম হুবহু কিন্তু এবার সেটাই হলো। ভারতের পাতা ফাঁদে পা দিয়ে ডুবলো পাকিস্তান। 22শে এপ্রিল কাশ্মীরের নৃশংস ঘটনার পর ভারতবর্ষ দুভাবে পাকিস্তানকে ব্যবহার করতে চেয়েছে। ভারতবর্ষ কিন্তু প্রথমেই সামরিক শক্তি প্রয়োগ করেনি। আপনারা যদি ভারতবর্ষের পদক্ষেপগুলো একটু বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন। প্রথমত ভারত চেয়েছে নন কাইনেটিক বিভিন্ন অ্যাকশন অ্যাপ্লাই করতে এবং ডিপ্লোম্যাটিক বিভিন্ন চ্যানেলকে সম্পূর্ণভাবে বন্ধ করে ভারতবর্ষ পাকিস্তানকে একঘরে করে দিতে চেয়েছে প্রথম থেকেই। জাতিসংঘ বলুন, আমেরিকা বলুন, ইউকে বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, একাধিক জায়গায় ভারতবর্ষ তার প্রভাব বিস্তার করেছে এবং পাকিস্তানকে সম্পূর্ণভাবে এই পৃথিবীর অন্যতম সন্ত্রাসবাদী এক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা প্রথম থেকেই ভারত কিন্তু করেছে। সকলের আগে ভারত ধাক্কা দিয়েছে সিন্ধু জলচুক্তিকে বাতিল করে। বাতিল মানে স্থগিত করে। বাতিল করেনি আপনারা জানেন, কারণ বাতিল যদি করত তাহলে এই পুরো বিষয়টা নিয়ে পাকিস্তান কিন্তু জাতিসংঘে যেভাবে কান্নাকাটি করেছে তার থেকে কয়েক গুণ বেশি কান্নাকাটি করত। ভারতবর্ষ জানে যা স্থগিত করলে হয়ে যাবে তা বাতিল করার কোনো প্রয়োজন নেই। পাকিস্তান কিন্তু এই সিন্ধু জলচুক্তি নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ লতেও চলে গেছে এবং একাধিক ক্ষেত্রে পাকিস্তানের যে সকল নেতারা বিভিন্ন ক্ষেত্রে ভারতকে হুমকি দিয়েছেন তার মূলে কিন্তু এই সিন্ধু জলচুক্তি। পাকিস্তান এক্সপেক্ট করেছিল ওয়ার্ল্ড ব্যাংক এবার এই পুরো বিষয়টা ঝাঁপাবে এবং সিন্ধু জলচুক্তিকে নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে লিয়াজও করবে ওয়ার্ল্ড ব্যাংক এবং ভারত তার সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হবে। সিন্ধু জলচুক্তি কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সামনে, ওয়ার্ল্ড ব্যাংকই কিন্তু দুই দেশের মধ্যে একত্রে মিলে ইন্টারভেন করে পুরো বিষয়টা কিন্তু করে দিয়েছিল। সে এক অন্য ইতিহাস। তাই পাকিস্তান ভেবেছিল যাদের তৎপরতায় এই সিন্ধু জলচুক্তি 1960 সালে হয়েছিল সেই ওয়ার্ল্ড ব্যাংক হয়তো এবার দুপক্ষের মধ্যে ঢুকে পুরো বিষয়টা মীমাংসা করে দেবে। কারণ সিন্ধুর জল যদি না যায় ও দেশে তাহলে পাকিস্তানের 23% জিডিপিতে ধাক্কা খাবে এবং টোটাল ডিপেন্ডেন্সি 34%। এই জায়গা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। এগ্রিকালচার সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, বিজনেস সেক্টর প্রত্যেকটা ক্ষেত্রে সিন্ধু নদীর জল যদি ওই পারে না যায় তাহলে পাকিস্তান কিন্তু কার্যত দেউলিয়া হয়ে যাবে। তা পাকিস্তান জানতো, আর জানতো বলেই তারা বলেছিল নয় জল দেবে নয় রক্ত দেবে। এমনকি এটাও বলেছিলেন পাকিস্তানের একাধিক মন্ত্রী যে ভারতের দিকে 130টা নিউক্লিয়ার ওয়ারহেডসকে তাক করে রাখা হয়েছে, যে কোনো সময় উড়িয়ে দিতে পারে ভারত। সব মিলিয়ে এই সিন্ধু জলচুক্তিকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক কোন্দল আন্তর্জাতিক স্তরে গিয়ে পৌঁছেছিল। এবার ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান সিও অজয় বাঙ্গা তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে একটি স্টেটমেন্ট দিয়েছেন। সেই স্টেটমেন্টে তিনি কি বলেছেন? সেই স্টেটমেন্টে তিনি বলেছেন ওয়ার্ল্ড ব্যাংক রুলস আউট ইন্টারভেনশন, অর্থাৎ সিন্ধু জলচুক্তি নিয়ে কখনোই ভারত এবং পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে ঢুকবে না ওয়ার্ল্ড ব্যাংক। অর্থাৎ পাকিস্তানের বাঁচা শেষ সম্বলটাও কার্যত শেষ করে দিল ভারতের ডিপ্লোম্যাসি। ওয়ার্ল্ড ব্যাংক যদি এই পুরো বিষয়টায় ঢুকে যেত তাহলে কিন্তু ভারতকে কোনো না কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক চাপের কাছে নথি স্বীকার করতে হলেও হতে পারত। ওয়ার্ল্ড ব্যাংক পরিষ্কারভাবে জানিয়ে দিল যখন এই চুক্তি হয়েছিল তখন আমরা ইন্টারভেনশন করেছিলাম, সে 1960 সালের কথা। কিন্তু 2025 সালের এসে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ঘটনা সূত্রপাত হয়েছে তা তাদের দ্বিপাক্ষিক বিষয়, আমরা ভিতরে ঢুকবো না। দুই দেশের মধ্যে কথা বলে আলাপ আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে হবে। অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক সজোরে একটা ধাক্কা পাকিস্তানকে দিল, এর ফলে পাকিস্তানের কাছে শেষ ডিপ্লোম্যাটিক চ্যানেলটাও কিন্তু বন্ধ হয়ে গেল। তারা জাতিসংঘে গিয়ে সিন্ধু জলচুক্তি নিয়ে কান্নাকাটি করেছিলেন, কেউ পাত্তা দেয়নি। জাতিসংঘের কোনো মেম্বার পাকিস্তানের পাশে এসে দাঁড়ায়নি। এক্সেপশনাল আছে তুরস্ক, চায়না কিন্তু জাতিসংঘে পাকিস্তানকে সাপোর্ট করেনি। তুরস্ক ছাড়া একমাত্র কোনো দেশ ওপেন প্ল্যাটফর্মে এসে আজ অবধি পাকিস্তানকে ব্যাক করেনি এবং পাকিস্তানের হয়ে একটা কথাও বলেনি। চায়নার একাধিক ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড দেখে বোঝা গেছে এই পুরো বিষয়টায় চায়না ধরি মাছ নাছুই পানি টাইপের খেলার চেষ্টা করছে। একদিকে তারা পাকিস্তানকে অস্ত্র দিচ্ছে, একদিকে তারা পাকিস্তানকে ফুলিয়ে ফাঁপিয়ে ফানুস করে আকাশে উড়িয়ে দিচ্ছে, অন্যদিকে ভারত যখন সেই ফানুস পিন দিয়ে ফুটো করে দিচ্ছে তখন সুযোগ বুঝে পিছন থেকে কেটেও পড়ছে চায়না।
চায়না কিন্তু পারত জাতিসংঘের সর্বসমক্ষে ভারতের বদনাম করতে, ভারতের সমালোচনা করতে, কিন্তু এই মুহূর্তে যেভাবে আমেরিকা চায়নার উপর 245% ট্যারিফ লাগিয়ে দিয়েছে, সেই প্রেক্ষাপটে চায়নাও কিন্তু ভারতের হিউজ মার্কেটটাকে হারাতে চায় না। সে এক কথায় পরিষ্কার। পাকিস্তানের জনসংখ্যা কিন্তু খুব বেশি হলে 25 কোটি হবে, সেখানে ভারতবর্ষের জনসংখ্যা 150 কোটি। ফলে এই মার্কেট যে চায়না কোনো রকম ভাবেই হারাতে চায় না, তা চায়নার এই দ্বিচারিতায় কিন্তু স্পষ্ট। ভারতবর্ষ পরবর্তীকালে চায়নাকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে সে তো অনেক পরের বিষয়, কিন্তু আন্তর্জাতিক স্তরে পাকিস্তান কিন্তু ক্রমশ এক ঘরে হতে শুরু করলো। কালকে ভারতবর্ষের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি একটি কথা বলেছেন। তিনি বলেছেন, IMF বোর্ড শুড লুক ডিপ উইথিন বিফোর বেলিং আউট পাকিস্তান। অর্থাৎ IMF যখন পাকিস্তানকে লোন দেবে, বেলিং আউট করবে, তখন এই IMF এর বোর্ডের উচিত এই টাকা পাকিস্তান ঠিক কোথায় ব্যবহার করছে সেই বিষয়ে কিন্তু খোঁজ খবর রাখা। এটি চ্যারিটেবল ফান্ড নয় যে আপনাকে আমি দিয়ে দিচ্ছি, আপনি যা ইচ্ছা করে নিন। এটি IMF, আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন দেশের টাকা এর মধ্যে জড়িয়ে আছে। এই টাকা পাকিস্তানকে দেবে এবং পাকিস্তান সেটা মিলিটারি অ্যাক্সেসে কাজ করবে, টেরোরিস্ট ফান্ডিং এ কাজ করবে, স্পন্সর করবে বিভিন্ন টেরোরিস্ট অ্যাক্টিভিটিকে, বিভিন্ন টেরোরিস্ট অ্যাক্টিভিটি অর্গানাইজ করবে। এই জিনিস IMF এর টাকায় ব্যবহার করে হতে পারে না, তা ভারতবর্ষ কিন্তু বোঝানোর চেষ্টা করেছে এবং কালকে ভারতবর্ষ অফিসিয়াল এক বিবৃতি দিয়েছে। উল্লেখযোগ্য বিষয় কি জানেন? আমি কেন এই ভিডিওতে বলেছি ভারতের পাতা ফাঁদে পা দিয়েছে পাকিস্তান? আজকেই IMF এর অন্যতম গুরুত্বপূর্ণ মিটিং। কালকে ওয়ার্ল্ড ব্যাংক জানিয়ে দিয়েছে তারা সিন্ধু জল চুক্তিতে ঢুকবে না। আজকে IMF এ ভারতবর্ষ খুব সহজেই প্রমাণ করে দেবে পাকিস্তান এই মুহূর্তে যুদ্ধ চাইছে, আর যুদ্ধ চাইছে বলেই জম্মুর উপরে তারা সোয়ান ড্রোন বর্ষণ করার চেষ্টা করেছে এবং ভারতবর্ষ আত্মরক্ষার্থে S-400 সুদর্শন চক্র ডিফেন্স মিসাইল সিস্টেম দিয়ে সমস্ত সোয়ান ড্রোনকে মাটিতে পড়তেই দেয়নি। জলন্ধর, অমৃতসর, রাজস্থানের একাধিক বর্ডার এরিয়া, গুজরাট, সমস্ত জায়গা থেকে পাকিস্তান ড্রোন বর্ষণ করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো 9 মে IMF এর গুরুত্বপূর্ণ মিটিং এর ঠিক আগের দিন পাকিস্তান অ্যাকশনে মোড়ে চলে গেছে, যা অন্যতম বড় ব্লান্ডার, এবং ভারতবর্ষ ঠিক এটাই চাইছিল এবং এই পুরো বিষয়টাই ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে যে দেখুন আপনারা সমস্ত বিষয়ে ঢোকেন, আর ভারতবর্ষ কিভাবে পুঞ্চে সাধারণ নাগরিকদের মেরেছে। 15 থেকে 16 জন সাধারণ ভারতীয়রা মৃত্যুবরণ করেছেন পাকিস্তানের সেনার কাপুরুষোচিত আচরণে। জলন্ধর, অমৃতসর, একাধিক জায়গায় ড্রোন বর্ষণ করেছে পাকিস্তান, আর আপনারা IMF থেকে লোন দেবেন? আপনারা জানেন সম্প্রতি IMF থেকে পাকিস্তান কিন্তু $7 বিলিয়ন একটি স্পেশাল প্রজেক্ট পাওয়ার কথা। তার মধ্যে $1.3 বিলিয়ন লোন অলরেডি তারা বেল আউট করেছে। আজকে সকালের খবর হলো IMF এখন এটাকেও রিকনসিডার করছে যে এই টাকা সত্যি কি পাকিস্তানকে দেওয়া উচিত কি উচিত না, কারণ পাকিস্তান এই টাকা শোধ করবে কিভাবে। অর্থনৈতিক পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে পাকিস্তান, আর যেভাবে মিলিটারি অ্যাক্সেস পাকিস্তান ইউজ করছে, সেখানে শেষ যে তথ্য বলছে পাকিস্তানের যে রিজার্ভ ফরেক্স আছে তা দিয়ে একটা দেশের 3 মাসের বেশি চালানো সম্ভব নয়। বাংলাদেশের মতো হুবহু পাকিস্তানের অর্থনৈতিক মন্দা, যা কিন্তু বাংলাদেশের প্রতিচ্ছবি একদম হুবহু। বাংলাদেশেও কিন্তু IMF কর্তারা এসছেন, মিটিং মিছিল করেছেন, কথাবার্তা বলেছেন, কিন্তু লোন না দিয়েই তাদের দেশে চলে গেছেন। এই IMF ঠিক 3 মাস আগে পাকিস্তানকে কিছু সুপারিশ করেছিল। তারা বলেছিল অর্থের যে আপনাদের দেওয়া হচ্ছে সেই ব্যয়টি কমান, আপনাদের সরকারি কর্মচারীর সংখ্যা কমাতে হবে। ফলে পাকিস্তান সরকার কিন্তু একদিনে 1.5 লক্ষ সরকারি কর্মচারীকে ছাঁটাই করেছিল 2 থেকে 3 মাস আগে। আর এবার সেই পাকিস্তানি কিন্তু যুদ্ধে এবং সংঘাতে চলে গেছে এবং মিলিটারি অ্যাক্সেস ব্যবহার করছে, যা কিন্তু একটা দেশের অর্থনৈতিক ক্ষতি কোট আনকোট সেটাকেই কিন্তু ধরা হয় IMF এ। অর্থাৎ IMF এর টাকা দিয়ে তুমি যুদ্ধ করছো, সন্ত্রাসবাদকে প্রমোট করছো, সাধারণ মানুষকে হত্যা করছো, ভারতের উদ্দেশ্যে স্বয়ং ড্রোন ছুড়ে দিচ্ছ এবং তোমরা ঘোষণা করে দিচ্ছ ভারতের এই সিন্ধু জল চুক্তিকে স্থগিত করাটাকে তোমরা অ্যাক্ট অফ ওয়ার হিসাবে কনসিডার করছো। অর্থাৎ তোমরা যুদ্ধে অবতীর্ণ হয়েছো। আজকে ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে ওয়ার্ল্ড ব্যাংকের CEO অজয় বাঙ্গা পরিষ্কার বলে দিলেন তারা সিন্ধু জল চুক্তি নিয়ে কোনো কথা বলবে না। অর্থাৎ IMFও গেল, ওয়ার্ল্ড ব্যাংকও গেল। নেপথ্যে কিন্তু আরো অনেক বড় একটা খেলা আছে, আমি আপনাদের একটু ছোট করে বলে দিই।
এই মুহূর্তে ওয়ার্ল্ড ব্যাংক বা IMF দুপক্ষই দেখছে পাকিস্তানের পাশে কোনো আন্তর্জাতিক রাষ্ট্র নেই। যদি কোনো প্রভাবশালী রাষ্ট্র এই মুহূর্তে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে যেত, খেলাটা কিন্তু অন্যরকম হতেই পারত। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স এক্ষেত্রে একটা কমেন্ট করেছেন। তিনি বলেছেন ভারত এবং আমেরিকার মানে ভারত এবং এই যে সম্পর্ক তা রক্ষা করবেন তারা, এবং আমেরিকা কখনোই ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধে ঢুকবে না, কারণ আমেরিকার কোনো লেনা দেনা নেই। ফলে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF দুপক্ষই বুঝে গেছে আমেরিকার মতো প্রভাবশালী রাষ্ট্র পাকিস্তানকে এন্ডোর্স করছে না, চায়না ওপেনলি এন্ডোর্স করছে না, আন্তর্জাতিক স্তরে রাশিয়া এন্ডোর্স করছে না, কোনো দেশ তুরস্ক ছাড়া কোনো দেশ এই মুহূর্তে পাকিস্তানের পাশে নেই। ফলে লোন দিলে সেই লোনের টাকা তো চলেই যাবে, উল্টে আন্তর্জাতিক স্তরে IMF এর উপর প্রেশার ক্রিয়েট হবে, ওয়ার্ল্ড ব্যাংকের উপর প্রেশার ক্রিয়েট হবে, যা ওয়ার্ল্ড ব্যাংক কখনোই এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সপেক্টই করবে না। পাকিস্তানকে বাঁচানোর জন্য ওয়ার্ল্ড ব্যাংক তো আর কাদায় ঝাঁপ দিতে পারে না, এবং সেটা সম্ভব নয়। এখানেই ভারতের ডিপ্লোম্যাসি পাকিস্তানকে মিনিমাম 5টা গোল দিয়ে দিয়েছে। আজ সকালের এই ধামাকা পাকিস্তান হজম করতে পারবে তো? টাকা নেই, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। কাদের সঙ্গে? যারা ভারতের সঙ্গে, যে ভারত পাকিস্তানের সঙ্গে সামরিক ক্ষেত্রে অন্তত 15 গুণ এগিয়ে আছে, যে ভারত এখনো তার মিলিটারি ক্যাপাবিলিটি শো অফই করেনি, তাতেই এই অবস্থা। কমেন্টে জানান আপনারা পুরো বিষয়টা নিয়ে কিভাবে ভাবছেন। ধন্যবাদ।